স্কোয়াড ড্রিলটা মূলত একটা প্রশিক্ষণ পদ্ধতি যেখানে কোনো স্পেসিফিক কোনো দল বা কোনো গোষ্ঠী বিভিন্ন সামরিক অ্যাক্টিভিটিস বা ক্রিয়াকলাপ বা ক্রিয়াকাণ্ড হচ্ছে সুশৃঙ্খলভাবে সম্পাদন করে থাকে। এখন এই স্কোয়াড ড্রিল বলতে আমরা আরেকটা ডেফিনেশন একটু খেয়াল করি। স্কোয়াড ড্রিল হচ্ছে একটি শারীরিক অনুশীলন। এটা একটা ফিজিক্যাল ট্রেনিং বলতে পারেন, শারীরিক অনুশীলন বা ব্যায়াম, যা প্রায় সেনাবাহিনী সৈন্যবাহিনী বলতে সব বাহিনীকেই বোঝায়। সব বাহিনী তো সৈন্য থাকে, স্পেশালি সেনাবাহিনী বলতে আর্মিকে বোঝায়, বাট সৈন্যবাহিনী বলতে সামরিক বাহিনীর সব বাহিনীকেই মিন করে আর কি, বা অন্যান্য নিরাপত্তা বাহিনীতে ব্যবহৃত হয়। এর উদ্দেশ্য দলগত সংহতি, স্কোয়াড ড্রিলের দলগত সংহতি, শৃঙ্খলা এবং সমন্বয় বৃদ্ধি করা। এটার মেইন অবজেক্টিভস হচ্ছে এগুলো। স্কোয়াড ড্রিলের মাধ্যমে দলীয় সদস্যরা একসাথে বিভিন্ন পদক্ষেপ এবং কৌশল অনুশীলন করে তাদের মাঠে কার্যকরভাবে কাজ করার ক্ষমতা বাড়ায়, ব্যক্তিগত শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। যেহেতু আমাদের ডিফেন্সে অনেক ট্রেনিং হয়, ট্রেনিং গুলোতে স্কোয়াড ড্রিল হলে তখন দেখা যায় যে রাসেল হোসেন রনি শুনতে পাচ্ছেন? মিউট করে রাখেন। স্কোয়াড ড্রিল তো এটা ট্রেনিং এর একটা ফরমেশন। তো এই ক্ষেত্রে এই সৈন্যবাহিনী বা সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে, বিভিন্ন ডিফেন্সের যারা সদস্য রয়েছে, তাদের ট্রেনিং এর জন্যই, তাদের অনুশীলনের জন্যই, প্র্যাকটিসের জন্যই এগুলো ব্যবহার করা হয়। বিশেষ করে তাদের ব্যক্তিগত শৃঙ্খলা এবং তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি, ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে এটা বেশ সহায়ক। এখন আমরা লাস্ট প্র্যাকটিক্যাল ক্লাসে একটু মার্চিংটা ট্রাই করেছিলাম, মার্চিং অ্যান্ড ড্রিলটা আমরা ট্রাই করেছিলাম। মার্চিং অ্যান্ড ড্রিল এর উপকারিতাটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি। এটা আমার ফিজিক্যালি এটা আমাদেরকে যথেষ্ট হেল্প করে ফিজিক্যালি স্ট্রং হতে। এটা আমাদের পার্সোনাল এবং টিমের যে শৃঙ্খলা এটা ডেভেলপ করতে সহায়তা করে। স্কোয়াড ড্রিলের প্রকারভেদ আমরা একটু দেখব। স্কোয়াড ড্রিল সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। কয় প্রকারের? 3 প্রকারের। নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিক ড্রিল। স্ট্যাটিক ড্রিল কি জিনিস? এটা হচ্ছে একটা ফিক্সড প্লেসে, একটা স্পেসিফিক জায়গায় বা স্থানে দাঁড়িয়ে বিভিন্ন আদেশ পালন করে। আদেশ মিন্স কমান্ডারের কমান্ড। আপনারা যেমন মনে আছে কিনা, একটা জায়গায় ছিলেন, সেখান থেকে একজন কমান্ডার কমান্ড দিচ্ছিল এবং আপনারা কি করছিলেন? সেখানে ফলো করছিলেন, কমান্ডগুলোকে ফলো করছিলেন একটা স্পেসিফিক সবাই লাইন ফাইল মেনটেন করে। এটা হচ্ছে স্ট্যাটিক ড্রিল। স্কোয়াড ড্রিল কত প্রকার? 3 ধরনের। কত প্রকার? তাহলে 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে স্ট্যাটিক ড্রিল। ঠিক আছে, স্ট্যাটিক ড্রিল। স্ট্যাটিক ড্রিলের মধ্যে কি রয়েছে? এটা একটা জায়গায় দাঁড়িয়ে এই ড্রিলটা করা হয়। ঠিক আছে, একটা সিম্পল একটা ফিক্সড প্লেসে দাঁড়িয়ে সেখানে যে সাজানো, তারপরে রিপোর্ট করা, স্যালুট দেওয়া, এগুলো করা হয়। এর রয়েছে মার্চিং ড্রিল। এরপরে মার্চিং ড্রিল। পাল মিউট করে রাখেন। এরপরে রয়েছে মার্চিং ড্রিল। মার্চিং ড্রিল কি জিনিস? এখানে স্কোয়াড সদস্যরা বিভিন্ন আদেশের মাধ্যমে নির্দিষ্ট দিক বা পথে মার্চ করে। যেমন ফরওয়ার্ড মার্চ, আমরা মনে আছে আমরা সামনের দিকে জলদি চল, ঠিক আছে, লেফট টার্ন, রাইট টার্ন আমরা করেছিলাম না? এগুলো হচ্ছে মার্চিং ড্রিল। এগুলো কাইন্ড অফ এক প্রকারের ড্রিল, বাট এটা মার্চিং ড্রিলের মধ্যে পড়ে। আপনি ডানে মুভ করছেন, বামে মুভ করছেন, সামনের দিকে চলছেন, সেটা হচ্ছে মার্চিং ড্রিল। নেক্সট আসেন ব্যাটল ড্রিল। ব্যাটল ড্রিল কি? এটা যুদ্ধক্ষেত্রে বিশেষ করে বা অপারেশনাল কোনো কন্ডিশনে এটা ব্যবহৃত হয়। তারা বিভিন্ন যুদ্ধ কৌশল বা টেকনিক ব্যবহার করে, যেমন অ্যাম্বুশ, পেট্রোলিং, রেইড। বিভিন্ন গ্রুপ ওয়াইজ দেখবেন যে বিভিন্ন জায়গাতে যখন অ্যাটাক দেয়, ডিফেন্সের ভিডিওগুলো যদি দেখেন, বিভিন্ন কি বলা যায়, জলদস্যু বলেন, বনদস্যু বলেন, বা বিভিন্ন আস্তানাতে ঘেরাও করে, যখন
তখন তারা এই ড্রিলের মাধ্যমে যায়। এসব ড্রিলের মাধ্যমে স্কোয়াড সদস্যদের মধ্যে শৃঙ্খলা, কৌশলগত দক্ষতা ও দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আমরা স্কোয়াড ড্রিল কত প্রকার বললাম? সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ড্রিল, তারপর এটা কি? মার্চিং ড্রিল, ব্যাটল রাইট। স্ট্যাটিক, মার্চিং and battle. ব্যাটল এই 3 প্রকারের ড্রিল। তো নরমালি এই টাইপের টাইপগুলো লেখার সময় সাধারণত লিখবেন। স্কোয়াড ড্রিল সাধারণত 3 প্রকার অথবা প্রধানত। প্রধানত 3 প্রকার। বুঝতে পেরেছেন? স্কোয়াড ড্রিল প্রধানত 3 প্রকার। ঠিক আছে, এটা লিখবেন। তাহলে যেটা হবে, এটা একটা কমন, কারণ অনেকের মতে ভিন্ন মত থাকতে পারে, ডিফেন্সের বিভিন্নই, এটা যেহেতু আমাদের থেকে নেওয়া। জি, সবাই একটু কেয়ারফুলি থাকবেন, মিউট করে রাখবেন, না হলে অন্যদের জন্য অসুবিধা হবে। তাহলে স্কোয়াড ড্রিল এবং এটার প্রকারভেদ আমরা দেখলাম। স্কোয়াড ড্রিল হচ্ছে 3 প্রকার প্রধানত: স্ট্যাটিক ড্রিল, মার্চিং ড্রিল এন্ড ব্যাটল ড্রিল। জি, রাসেল হচ্ছেন রনি, আপনি বারবার আনমিউট করছেন কেন? বুঝতে পারছেন না নাকি? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। যারা লাস্ট প্র্যাকটিক্যাল ক্লাসে এসেছিলেন তারা কি এই 3 প্রকার ড্রিলটা কি মিলাতে পারছেন? জি স্যার, অনেকটাই বুঝতে পারছি স্যার। না করলে হয়তো কিছুই বুঝতে পারতাম না। যেটা ব্যাটল ড্রিল সেটা তো যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন অপারেশনাল কাজে ব্যবহৃত হয়। নরমালি কি আপনাদের মনে হয় যে কোন একটা অপারেশন করবে, ধরেন এক জায়গায় একটা হোটেলে, ফর এক্সাম্পল একটা হোটেলে বোমা হামলা করার জন্য একদল মানুষ ভেতরে অবস্থান করছে বা ভেতরের মানুষদের জিম্মি করছে, জিম্মি করে ওখানে লুটপাট করছে বা সামথিং, যাই করুক না কেন। এখন এটা বাহিনী খবর পেল বা বিভিন্ন বাহিনী, তারা কি সরাসরি ওখানে গেট দিয়ে ঢুকে পড়বে, ঢুকে ওদেরকে অ্যাটাক করবে? না, তারা আগে ওদের অবস্থান বুঝবে। অবস্থান বোঝার পরে তারা বিভিন্ন ফরমেশনে সেই জায়গাটা 4 সাইড দিয়ে ঘেরার চেষ্টা করবে। সরাসরি কি অস্ত্র নিয়ে ঢুকে পড়বে? তাহলে তো তাদেরকে দেখতে পাবে না। বাট তারা তাদের ট্রেনিং এর এই ব্যাটল ড্রিলটা এটা ব্যবহার করবে। অনেক সময় দেখা যায় যুদ্ধক্ষেত্রে এরকম বিভিন্ন ওয়াইজ ফরমেশন হয়, ভি ফরমেশন হয়, বিভিন্ন ভাবে এই করে। এরকম মাঝখানে থাকে লিডার এবং তার এভাবেই ভি এর শেপে তার কাছে সৈন্যরা থাকে। এভাবে সবাই সামনের দিকে এগিয়ে যায়, সবাই সামনের দিকে এগোতে থাকে, যাতে করে এই লিডারকে কেউ ফলো করতে না পারে। ঠিক আছে, সো এরকম বিভিন্ন ফরমেশন রয়েছে, আমরা ফরমেশন গুলোও দেখবো। সো এটা হচ্ছে ব্যাটল ড্রিল, যেটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয় যুদ্ধক্ষেত্রে বা কোনো অপারেশনাল কাজ। স্কোয়াড ড্রিলের ফরমেশন গুলো একটু দেখার চেষ্টা করব। বিভিন্ন ধরনের ফরমেশন রয়েছে, বিভিন্ন ধরনের ফরমেশন রয়েছে, শুধু পয়েন্ট গুলোকে মনে রাখতে হবে। স্কোয়াড ড্রিলের ফরমেশন অনুযায়ী যখন আপনি কাজ করবেন তখন আপনার ইফেক্টিভ কাজ হবে। আপনি একটা ফুটবল ম্যাচ খেলছেন, আপনি 11 জন প্লেয়ার নিয়ে 11 জন প্লেয়ার নিয়ে মাঠে একটা ফুটবল ম্যাচ খেলছেন। আপনার যদি কোনো প্ল্যান না থাকে, আপনি কি ভালো খেলতে পারবেন? আপনার নিঃসন্দেহে প্ল্যান থাকবে যে আমার 11 জন প্লেয়ার কোন ফরমেশনে খেলবে। ঠিক আছে, আপনার নিশ্চয়ই ভালো প্ল্যান থাকবে, ভালো প্ল্যান অনুযায়ী আপনি খেলবেন, তাই কিনা? তো নিশ্চয়ই সবার ফরমেশন রয়েছে। তো আমাদের স্কোয়াড ড্রিলের প্রথম ফরমেশন হচ্ছে লাইন ফরমেশন। লাইন ফরমেশন কি জিনিস?
লাইন ফরমেশন কি জিনিস? লাইন ফরমেশন হচ্ছে এই ফরমেশনের সাধারণত আক্রমণের জন্য ব্যবহৃত হয়, যেখানে স্কোয়াড সদস্যরা এক লাইন ধরে এগিয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একই লাইনে সবাই অ্যাটাকিং এর জন্য যায়, এটা হচ্ছে লাইন ফরমেশন। ফাইল ফরমেশন, লাইন ফরমেশন বলতে কি বোঝায়? ফাইল মানে কি আর লাইন মানে কি বলেন দেখি? হোয়াট ইজ ফাইল এন্ড হোয়াট ইজ লাইন? সারি। স্যার একজনের পিছনে একজন দাঁড়ানো হচ্ছে ফাইল। একজনের পেছনে আর একজন দাঁড়ানো, সামনে পেছনে দাঁড়ানো, এটাকে কি বলছেন? ফাইল। জি স্যার। ফাইল, ওকে, এটা হচ্ছে ফাইল। ফাইলটাকে আমরা কলাম বলতে পারি নাকি? জি স্যার। এটা কি রো? না, রো রো ডিফারেন্ট জিনিস। রো হচ্ছে সারি। রো মানে কি? সারি না? হ্যাঁ। দিস ইজ কল্ড রো, সারি। লাইন, বুঝতে পেরেছেন? এখন লাইন ফরমেশন এটা আমরা বুঝলাম। ফাইল ফরমেশন হচ্ছে এক সারিতে, ফাইল ফরমেশন হচ্ছে এক কলমে যেটা যায়, এক ফাইল এই যেভাবে সামনের দিকে এগিয়ে যায়। আর লাইন ফরমেশন হচ্ছে এভাবে এগিয়ে যায়, এই হরিজেন্টালি, পাশাপাশি পাশাপাশি সবাই লাইন আপ করে। আমরা যখন ক্লাসে স্টুডেন্টরা লাইন আপ করে কি করে? আপনি স্পিচ দিচ্ছেন, আপনার সামনে স্টুডেন্টরা সবাই ধরেন ভি শেপ বা ইউ প্যাটার্নে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে এই যে তারা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে লাইন ফরমেশন। এখানে এক্সট্রা আর একটা দিয়েছে কলাম ফরমেশন, এটা সম্ভবত মিস্টেক হয়েছে। এখন কলামটা হচ্ছে কলাম আর ফাইল সেম, ঠিক আছে? এই যে দেখেন এটা বলেছে যে এটি সরু রাস্তায় বা নির্দিষ্ট পথ দিয়ে চলার জন্য উপযুক্ত। সরু রাস্তায় কি পাশাপাশি যাওয়ার সুযোগ আছে? সরু রাস্তায় পাশাপাশি যাওয়ার সুযোগ আছে? একজনের পেছনে আর একজন, সো এটা হচ্ছে ফাইল। এখন এই যে কলাম ফরমেশন, এখানে দুইটা লাইনে বিভক্ত হয়ে এগিয়ে যায়, অর্থাৎ এখানে মানে এখানে একটা লাইন, পাশে আর একটা লাইন, সো এটাকে কলাম ফরমেশন এখানে বলেছে, বাট এটা অ্যাকচুয়ালি এটা ফাইল ফরমেশনই বোঝায়, ঠিক আছে? দুটা অলমোস্ট সিমিলার। ওয়েজ ফরমেশন, ওয়েজ ফরমেশন হচ্ছে ভি আকৃতির, ভি শেপ, যেখানে স্কোয়াড লিডার সামনে থাকে এবং বাকি সদস্যরা দুই পাশ দিয়ে এগিয়ে আসে। সামনে ধরেন লিডার আছে এবং বাকি সদস্যরা সব এরকম ভি শেপে দাঁড়িয়ে তার পেছনে চলছে। লিডার কোথায়? সামনে লিডার এদিকে এগিয়ে আসছে, এটাকে কি বলা হয়? ওয়েজ ফরমেশন। কি ফরমেশন? ওয়েজ ফরমেশন, মনে থাকবে? ওয়েজ ফরমেশন ইজ ওয়ালেস লুকিং লাইক ভি, ঠিক আছে? এরপরে রয়েছে ডায়মন্ড ফরমেশন। ডায়মন্ড ফরমেশন কি জিনিস? এই যে স্কোয়াড লিডার কেন্দ্রে থাকে এবং বাকি সদস্যরা চারপাশে থাকে, যা সব দিক দিয়ে সুরক্ষা দেয়। ডায়মন্ড ডায়মন্ড নরমালি কেমন হয়? ডায়মন্ড আমরা যদি একটু ডায়মন্ড খেয়াল করি, ঠিক সম্ভবত এরকম হয়, তাই না? ডায়মন্ড এরকম দেখতে না নাকি? জি স্যার। তো এই ডায়মন্ড ফরমেশনে লিডার থাকে সেন্টারে এবং বাকি সবাই চার সাইড দিয়ে থাকে, লিডারকে ঘিরে রাখে।
বুঝতে পেরেছেন? এই ফরমেশনে লিডার যাতে সব দিক দিয়ে প্রোটেকশন পায়, সব দিক দিয়ে যেন সে প্রোটেক্টেড থাকে, সেটা হচ্ছে তাদের ডায়মন্ড দ্বারা ফরমেশন। থাকে ডায়মন্ড। জি জি, বলতেছি স্যার লিডার সবার দ্বারা সুরক্ষিত থাকবে আর কি। রাইট রাইট। তাহলে আমরা এই যে ফরমেশন গুলো দেখলাম, স্কোয়াড ড্রিলের ফরমেশন, তাহলে স্কোয়াড ড্রিল তাহলে কত প্রকার মনে আছে? স্কোয়াড ড্রিল কত প্রকার? 4 প্রকার। 3 প্রকার। 3 প্রকার স্যার। 3 প্রকার। কি 3 প্রকার। স্ট্যাটিক কি? ডিল, মার্চিং ডিল, ব্যাটল ডিল। স্ট্যাটিক, মার্চিং এন্ড ব্যাটল ডিল। প্যাটার্ন। রাইট, ব্যাটল ড্রিল। এখন আমরা আরেকটু আগাই, দেখি কত দূর যেতে পারি। স্কোয়াড ড্রিলের ধারাবাহিকতা রয়েছে, সিকোয়েন্টাল অ্যাক্টিভিটিজ রয়েছে। যেমন স্কোয়াড ড্রিলের ক্রম ধারাবাহিকতা সাধারণত নিম্নলিখিতভাবে সাজানো থাকে। যেমন ফলেন, আপনি কোন একটা ড্রিল করবেন, প্রথমে সব যত ক্যাডেট আছে বা আপনার যত জনবল আছে তাদেরকে নিয়ে কি করতে হবে? দাঁড় করাতে হবে, তাই না? আমরা যে ক্লাসগুলো করি, ক্লাসের সবাই আগে লাইন আপ করে না? প্র্যাকটিক্যাল ক্লাসে কি করে? সবাই লাইন আপ করে না? জি স্যার। সবাইকে লাইন আপ করে। সবাই লাইন আপ করে। তো এই সবাই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় লাইন আপ করাটাকে বলা হয় ফল ইন। কি বলা হয়? ফল ইন। ফল ইন, ঠিক আছে? যেমন আপনাদেরকে যদি বলা হয় আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসের টাইম থাকে 9:45, ঠিক 10টার সময়, আপনারা তো 9:45-এর মধ্যে চলে আসবেন রেডি টেডি হয়ে 10টার সময়, ঠিক 10 AM 10টার সময় মাঠে, ঠিক যেখানে আমাদের ক্লাস হয় এখানে আপনাদের ফলেন। তার মানে এখানে আপনাদের উপস্থিত একদম লাইন আপ করার সময় হচ্ছে 10টা। বুঝতে পেরেছেন? জি স্যার। এরপরে হচ্ছে অ্যাটেনশন। অ্যাটেনশন মিন্স কি? অ্যাটেনশন মিন্স হচ্ছে সাবধান, সাবধান, সোজা হওয়া, অ্যাটেনশন। এগুলা ড্রিলের কিছু ধারাবাহিকতা রয়েছে। সাবধান, আমরা এটার সাথে সাথে বলতে পারি স্ট্যান্ড এট ইজ, আরামে দাঁড়ান। আমরা করেছি না এগুলো? জি স্যার। জি স্যার। আরামে দাঁড়ান। এরপর রাইট ফেস। রাইট ফেসটাকে বলা হয় রাইট টার্ন। রাইট ফেসটাকে আমরা রাইট টার্ন বলতে পারি। ডানে ঘোরা, সকলে ডান দিকে ঘুরে দাঁড়ায়। ফরওয়ার্ড মার্চ, এই রাইট টার্নের জায়গাতে আমরা আরো একটা অ্যাড করতে পারি, লেফট টার্ন। কি? রাইটের পরে বামে ঘুর স্যার, এটা তো করাইছেন। লেফট টার্ন। আমরা আরো করিয়েছি উল্টা ঘুর, ইউ টার্ন বলতে পারি অথবা অ্যাবাউট টার্ন বলতে পারি। ইউ টার্ন অথবা অ্যাবাউট টার্ন। তাইলে আমরা এখানে তো অল্প কয়েকটা ধারাবাহিকতা দিয়েছি, আমরা আরো বেশি স্যার এই আছে। রেকর্ডিং ক্লাসগুলো কিভাবে পাবো? জি জি, রেকর্ডিং ক্লাসগুলো তো পাচ্ছি না। একটু অফিসে কথা বলবেন, পাবেন। ওকে স্যার। তাহলে আমরা যে ফলিনের কথা বললাম, স্কোয়াড ড্রিলের যে ধারাবাহিকতা, প্রথমে আচ্ছা ধরেন আপনাকে একটা ক্লাস নেওয়ার সুযোগ দেওয়া হলো, অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার আপনি একটা ক্লাস নেবেন। আপনি একটা ক্লাস নিতে চান, এখন ক্লাস নিতে গিয়েছেন ক্লাসরুমে, ক্লাসে যে সরাসরি কি পড়া ধরবেন? না স্যার, সকলে সরাসরি যে মাঠ শুরু করবেন, কি করবেন? তার আগে সবার সাথে পরিচিত হতে হবে স্যার, নিজের নাম এবং তাদের থেকে তাদের পরিচয় জানতে হবে স্যার।
ওকে ফাইন। ক্লাসে গেলেন, ধরেন আপনি পরিচিত টিচার, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ক্লাসের তো একটা ধারাবাহিকতা আছে। আপনি যে বিষয়ে ক্লাস নেবেন সেটার উপরে তো আপনার একটা স্পেসিফিক প্ল্যান থাকবে, তাই না? আপনি ধরেন সমাস, বাংলায় সমাস নিয়ে ক্লাস নেবেন। এখন আপনি ক্লাসে ঢুকলেন, ক্লাসরুমে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সবাইকে ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, সবার অবস্থা জানলেন, জানার পরে আপনি আজকের টপিক ডিসকাস করলেন যে আজকের আমরা এই টপিক নিয়ে আলোচনা করব, তাই কিনা? এরপরে আপনি গল্পের ছন্দে বা আপনার স্পেসিফিক টেকনিকে আপনি সমাস পড়ালেন। পড়ানোর শেষে আপনি তাদেরকে আবার জিজ্ঞাসা করলেন, কোশ্চেন অ্যান্সার সেশন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে যদি বলতে পারলো তো পারলোই, না পারলে আপনি আবার কারেকশন করে দিলেন বা তাদেরকে ছোটখাটো টেস্ট নিলেন যে তুমি বলো তো এটা মানে কি, এটা সমাস কি হবে বা এটা ওটা কি, আপনি জিজ্ঞাসা করলেন। এটার পরে শেষে আবার কি কি পড়িয়েছেন এটা একবার একটু রিকল করলেন যে আজকের ক্লাসে তাহলে আমরা কি শিখলাম, এই সমাস কাকে বলে, সমাস কত প্রকার এবং কি কি, তারপরে সমাস কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখেছি। সো এই যে একটা ফরমেশন, আপনি কি সবাইকে যে শুরুতে তো ক্লাসের শেষ লাইনে গেলে চলবে না, সো আপনাকে তো একটা ধারাবাহিকতা মেনটেন করতে হবে, রাইট? সো আমরা যখন, আপনাদের মনে আছে কিনা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়েছি, সো প্র্যাকটিক্যাল ক্লাসের শুরুতে আমরা কি করেছি, সাবধান, আরামে দাঁড়ানো, এগুলো করেছি না? জি স্যার। স্যার তো এটা হচ্ছে ধারাবাহিকতা। আপনি একবারে কি শুরুতেই বলবেন জলদি চল, সামনে জি না স্যার। ফরওয়ার্ড মার্চ বলবেন? ঠিক আছে, নিশ্চয়ই না। সো ধারাবাহিকতাটা ফলো করতে হবে। সো ফলিন, প্রথমে সবার আগে ফলিন হলো, সবাই নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো, তারপরে সাবধান আরামে দাঁড়ালো, ঠিক আছে, অ্যাটেনশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ইজ, এরপরে রয়েছে রাইট লেফট টার্ন, ঠিক আছে, রাইট টার্ন এবং লেফট টার্ন, ডানে ঘুর বামে ঘুর। এরপরে রয়েছে, আমরা মনে আছে কিনা আপনাদের স্টেপ বাই স্টেপ করাচ্ছিলাম, সেটা হচ্ছে ওয়ান স্টেপ ফরওয়ার্ড এবং ওয়ান স্টেপ ব্যাকওয়ার্ড, এক কদম সামনে চল আর এক কদম সামনে এক কদম পিছনে স্যার। এক কদম সামনে এক কদম পেছনে, রাইট। এরপরে আমরা করেছিলাম মার্চিং, ফরওয়ার্ড মার্চ যেটাকে আমরা বলছি। সো ফরওয়ার্ড মার্চের পরে আমরা থামতে হয় কিভাবে সেটাকে একটু জাস্ট দেখিয়েছিলাম, সময়ের স্বল্পতার কারণে আমরা বলেছিলাম, আমার যদি কথা আপনাদের মনে থাকে, বলেছিলাম যখন মার্চিং করে সামনের দিকে যায় সবাই, তখন বাম পা যখন গ্রাউন্ডে পড়ে লাস্টলি, তখন কমান্ড দেওয়া হয়, থামার কমান্ডটা দেওয়া হয়, তাই না? এরপরে ডান পায়ে দিয়ে চেক, এরপরে বাম পায়ে 1 এবং ডান পায়ে 2। হ্যাঁ স্যার মনে আছে। মনে আছে আপনাদের? সো এই স্যার, মনে আছে। টেকনিকটাকে বলা হয় হাল্ট। এটাকে কি বলা হয়? হাল্ট। দাঁড়ানো, হাঁটা বন্ধ করে দাঁড়ানো, মানে কি আপনি হাঁটছেন, মার্চ করছেন, এখান থেকে আপনি দাঁড়াবেন কিভাবে? ইচ্ছা মতো দাঁড়াবেন? ইচ্ছা মতো দাঁড়ালে তো কারোর সাথে কারোর মিলবে না। আপনি তো যখন মার্চিং করবেন সবাই মিলে, তখন তো একটা স্পেসিফিক ওয়েতে কমান্ডের সাথে দাঁড়ানোটা হচ্ছে আপনাদের ওই কন্ডিশনে যেতে হবে বা ওই অবস্থানে যেতে হবে, তাই না? তো তখন কি করতে হবে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, তো আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমি হচ্ছে এগুলো করিয়েছিলাম, আর একটু জাস্ট কিভাবে থামতে হয় এটা আমি নিজেও আপনাদের দেখিয়েছিলাম। মনে আছে সবার? জি স্যার মনে আছে। জি স্যার মনে আছে। ওকে, এখন এই যে লেফট ফেস এখানে দিয়েছি, রাইট ফেস লেফট ফেস, এটাকে আমরা রাইট টার্ন লেফট টার্ন বলতে পারি। আমি এটাকে আরেকটু পলিশ করে আপনাদেরকে আরেকটা দিব ইনশাআল্লাহ, বা ঠিক যেগুলো আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ব্যবহার করেছি সেগুলো ব্যবহার করতে পারি। ড্রেস রাইট ড্রেস, এটাকে বলা হয় ড্রেস রাইট ড্রেস শব্দের অর্থ হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডানে সাজ,
ডানে সাজ। ডানের সাজ, এই ডানের সাজ শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ আপনি আপনার যখন ফাইলে দাঁড়াবেন, এই সারিতে যখন দাঁড়াবেন, তখন সবাই সবার ডান দিকে দেখে লাইনটা সোজা করবেন, লাইন ফাইলটা সোজা করবেন, এটাকে বলা হয় ডানের সাজ। আমরা নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাসে ইনশাআল্লাহ ডানের সাজটা করব, ঠিক আছে? আপনাদের যদি মনে থাকে আপনারা আমাকে মনে করিয়ে দেবেন। এরপরে রেস্ট, রিল্যাক্স। এরপরে প্যারেড, প্যারেডের ক্ষেত্রে সারিবদ্ধভাবে দাঁড়ানো, স্যালুট দেওয়া, মার্চিং অনুশীলন। প্যারেড ও মিছিল বলতে অ্যাকচুয়ালি প্যারেডটাকেই বোঝায়। প্যারেড বলতে আপনার হচ্ছে দলগতভাবে যে প্রদর্শনীটা দেওয়া হয় সেটাই। সশস্ত্র ড্রিল, অস্ত্র নিয়ে কসরত করা। এই যে বিভিন্ন ড্রিল আছে, এগুলো অস্ত্রের সাথে করা হচ্ছে সশস্ত্র ড্রিল। সশস্ত্র মানে অস্ত্র সহ, অস্ত্র সহ, ঠিক আছে? এরপরে রয়েছে আকস্মিক ড্রিল। এটা দ্রুত প্রতিক্রিয়া অনুশীলন, সংকেত অনুসরণ করা, দ্রুত প্রতিক্রিয়া অনুশীলন। আপনাদের মনে আছে আমি মাঝে মাঝে কমান্ড দিচ্ছিলাম, অ্যাটেনশন, আবার পরে বারবার কিন্তু দল বলছিলাম না, দল সাবধান হবে, বারবার এরকম বলছিলাম না, মাঝে মাঝে বলছিলাম সাবধান, আরামে দাঁড়া, ডানে ঘুর, বামে ঘুর, এরকম। তো এটার কারণ হচ্ছে কত দ্রুত আপনি রেসপন্স করতে পারেন। নেক্সট টাইমে আমরা দ্রুততার সাথে এরকম একটু প্র্যাকটিস করব আকস্মিক ড্রিলটা। বুঝতে পেরেছেন? জি স্যার। নেক্সট টাইমে আমরা আকস্মিক ড্রিলটা একটু মনে করে দিবেন, তাহলে আমরা এটা নিয়ে কম্পিটিশন করব একটা। আপনাদের যে গ্রুপ ওয়াইজ এটা করাই, ওটাতে একটা কম্পিটিশন করব, যত দ্রুত আপনারা রেসপন্স করতে পারবেন। এই দ্রুত আকস্মিক ড্রিলটাতে আমাদের এই যে রিক্রিয়েশন অ্যাবিলিটি, আমাদের যে কি বলা যায়, এটা আমাদের প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা ডেভেলপ করে, ঠিক আছে? প্রতিক্রিয়াটা ডেভেলপ করে, অর্থাৎ আপনি কত দ্রুত রেসপন্স করতে পারেন। এখন এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আপনি ডানে, আপনাদের মনে আছে কিনা, আমি কমান্ড দিচ্ছিলাম, কমান্ড দেওয়ার শেষ হওয়ার আগে অনেকে সেই পজিশনে চলে যাচ্ছিলেন, কমান্ড শেষ হওয়ার আগে। সেরকম আমরা এটা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সংকেত অনুসরণ করা, বিভিন্ন সংকেতের সাহায্যে ড্রিলটা করা। শারীরিক প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ, আমরা অ্যাসেম্বলিতেও বিভিন্ন ধরনের এক্সারসাইজ করে থাকি। আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হয় সেক্ষেত্রেও আমরা কিছু, আমি আপনাদেরকে বেসিক কিছু এক্সারসাইজ যেগুলো উইদাউট ইকুইপমেন্ট উইদাউট ইকুইপমেন্টস আপনারা করতে পারেন। অর্থাৎ যদি কারোর দেখা যাচ্ছে আপনি এমন প্রতিষ্ঠানে চাকরি করছেন যেখানে বাচ্চাদের, গ্রামের অজপাড়া গায়ের মানুষদের ইকুইপমেন্ট কেনার টাকা নাই, তো আপনি আজ ফিজিক্যাল এডুকেশন টিচার, আপনি যদি এই উইদাউট ইকুইপমেন্ট কি কি এক্সারসাইজ, যেটাকে আমরা সরঞ্জাম বিহীন ব্যায়াম বলি, সো উইদাউট ইকুইপমেন্ট কিছু এক্সারসাইজ আছে, সেগুলো যদি আপনি নিজে জানেন তাহলে আপনি বাচ্চাদেরকে শেখাতে পারবেন, তাদের আর খরচ হবে না, কষ্ট করে টাকা দিয়ে ইকুইপমেন্ট কেনা লাগবে না, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যায়াম, সেটা আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট কার্যকরী। কমান্ড ও কন্ট্রোল ড্রিল, আমরা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব আপনাদের সবাইকে দিয়ে কমান্ড দেওয়ানো। আপনাদের কেউ কেউ আছেন খুবই ভালো কমান্ড দিতে পারেন, আপনাদের মধ্যে কেউ কেউ আছেন খুব ভালো কমান্ড দিতে পারেন, আবার অনেকের মধ্যে বললে কমান্ড দিতে যে হেসে ফেলবে, অনেকে হাসি দিবে, আর অনেকে খুব সুন্দর কমান্ড দিয়ে থাকেন। মনে আছে সবার? জি স্যার, জি স্যার, এই কমান্ডের আবার অনেকে এই যে প্যারেড বা ইগুলা করলে অনেকের হাসি পায়, এটা পাওয়াটাও স্বাভাবিক। আমি যখন প্রথমে এয়ারফোর্সে ট্রেনিং করি তখন আমারও ওরকম হাসি পাইতো। আস্তে আস্তে এটা হাসি পাবে, তখন আপনি যখন পারবেন না তখন আপনার হাসি পাবে। আমি পরে খেয়াল করে দেখেছি
আপনি যখন পারবেন না তখন আপনার হাসি পাবে, বাট আপনি যখন পারবেন তখন আপনার আর হাসি পাবেন না। এই জন্য আপনারা যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আসবেন তখন আপনারা এগুলো শিখবো, যত বেশি পারেন শিখে যাওয়ার চেষ্টা করবেন। অনেক দূর দূরান্ত থেকে আসেন, ঈদের পরে আপনাদের ডে লং প্র্যাকটিক্যাল ক্লাস হবে ইনশাল্লাহ, সেই সময় আমরা আরো বেশি শেখার চেষ্টা করব। সামরিক কৌশল, বিভিন্ন রণকৌশল অনুশীলন, আক্রমণ ও প্রতিরক্ষার কৌশল, এগুলো আমাদের তো দরকার হয় না, এগুলো জাস্ট আমাদের মার্চিং এন্ড ড্রিলের পার্ট, সেই হিসাবে এখানে। এখন এই যে স্কোয়াড ড্রিল আমরা দেখছি, এই স্কোয়াড ড্রিলের আসলে প্রয়োজনীয়তা রয়েছে কিনা, আমরা এতক্ষণে কি বুঝেছি এটার প্রয়োজনীয়তা আছে না নাই, বলেন দেখি একটু। আছে স্যার, স্যার প্রয়োজনীয়তা আছে। আছে স্যার, প্রয়োজনীয়তা আছে স্যার। অবশ্যই আছে তো। প্রয়োজনীয়তা আছে। জি স্যার। জি স্যার, আছে স্যার। আছে, কারণ কি কি কারণে প্রয়োজনীয়তা আছে একটু পয়েন্ট বলতে পারবেন? স্যার এটা স্কাউটিং করতে লাগে, স্কাউটিংটা ডিফারেন্ট, স্কাউটিং আলাদা একটা অর্গানাইজেশন, সেটা ডিফারেন্ট। স্যার এটা যে অ্যাসেম্বলি করতে লাগে প্রতিদিন। আচ্ছা, আমরা একটু খেয়াল করি পয়েন্টগুলো, তাহলে বুঝতে পারবো। শৃঙ্খলা ও একতা, যখন আমরা স্কোয়াড ড্রিল করি এখানে আমাদের সবার ডিসিপ্লিনটা ডেভেলপ করে, আমাদের ডিসিপ্লিন প্রদর্শন করা হয়, সবার মধ্যে যে একটা সবাই একই সাথে কমান্ড, সবাই এক কমান্ডই ফলো করছে, সবার মধ্যে একতা এবং ডিসিপ্লিন বা শৃঙ্খলা এটা বৃদ্ধি পায়। দলগত কাজের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়া এবং সহযোগিতা, এটা একটা ফ্যাক্ট। মহসিন উল কবির একটু মিউট করে রাখেন, থ্যাংক ইউ। এরপরে রয়েছে আত্মবিশ্বাস বৃদ্ধি, যখন আপনি ভালো ড্রিল করতে পারবেন আপনার কনফিডেন্স অটোমেটিক ভালো হবে। আর ভালো ড্রিল তখনই সম্ভব যখন আপনার ফিটনেস ডেভেলপ করবে, শারীরিকভাবে ফিট হবেন। আপনাকে যদি বলি উল্টা ঘুরতে, অনেকে দেখবেন পড়ে যাবে, আনফিট, প্রপার টেকনিক হয়তো ইউজ করে নাই, অথবা ঘুরতে যেয়ে পড়ে গিয়েছে, ব্যালেন্স ঠিক নাই। তো যখন এই ড্রিলগুলো করতে থাকবেন তখন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। নির্ভুলতা ও প্রতিক্রিয়া, স্কোয়াড ড্রিল সদস্যদের দ্রুত ও নির্ভুলভাবে আদেশ পালন করতে শেখায়। মনে আছে যখন আমরা প্র্যাকটিস করি প্রথমে একটু ভুল হয়, কিছুক্ষণ চলতে থাকে, তারপরে আবার সবাই সুন্দরভাবে যখন টেকনিক হয় যে আমরা কমান্ডের সাথে সাথে করি, তখন এটা কিন্তু নির্ভুলতা এবং প্রতিক্রিয়া, এটা এখানেই হয়। যত আপনি কমান্ডটা শুনবেন, শুনে পায়ে কাজ করবেন, হাতের কাজ করবেন, কমান্ডের সাথে সাথে যে রেসপন্সটা করছেন, এটা আমাদের এই অ্যাবিলিটি গুলো ডেভেলপ করে। সামরিক দক্ষতা বৃদ্ধি, সবার মধ্যে সামরিক দক্ষতা বৃদ্ধি পায় যখন আপনার এই ধরনের ট্রেনিং থাকবে, আপনি নিজেও অস্ত্র চালাতে পারবেন। বিএনসিসি স্কাউট অনেক সময় অস্ত্রের ট্রেনিং হয়, ঠিক আছে, বিএনসিসি তো হয়ই, অনেক সময় অস্ত্রের ট্রেনিং হয়। তো তাদের জন্য কিন্তু দেশের কোনো ক্রাইসিস হলে তারা কিন্তু দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রয়েছে নেতৃত্বের গুণাবলী। নেতৃত্বের গুণাবলী, স্কোয়াড ড্রিলের মধ্যে সদস্যরা নেতৃত্বের গুণাবলী অর্জন করে, এটি তাদেরকে নেতৃত্ব দেওয়া এবং দায়িত্ব নেওয়ার ক্ষমতা উন্নত করে। আমরা মাঝে মাঝে গ্রুপ করে করে কাজ করাই, সেই ক্ষেত্রে লিডারশিপ কোয়ালিটিস ডেভেলপ করে। নির্দেশনার অনুশীলন, ড্রিলের সময় সদস্যরা সঠিকভাবে নির্দেশনা অনুসরণ করতে শেখে, যা বাস্তব অপারেশনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার শুনেছি একটা গল্পে, হিটলারের নাম শুনেছেন? স্যার
জি স্যার জি স্যার হিটলারের শুনেছি স্যার হিটলারের সৈন্যরা মানে শত শত সৈন্য শুধু একটা ভুল কমান্ডের জন্য ছাদের উপর থেকে পড়ে গিয়েছে। পানি ওইদিকে যাওয়া মানে স্যার। শুধুমাত্র ভুল কমান্ডের কারণে থামতে বলা হয় নাই বা ঘুরতে বলা হয় নাই। এই কারণে তারা লিডার কেমন ভাবে অনুসরণ করতো, নির্দেশনাগুলো এমন ভাবে ফলো করতো। শারীরিক ফিটনেস স্কোয়াড ড্রিলের মাধ্যমে আমাদের ফিটনেসটা উন্নত করে, ফিটনেস ডেভেলপ করে। সুতরাং এই স্কোয়াড ড্রিলের গুরুত্ব অপরিসীম। মানসিক প্রস্তুতি স্কোয়াড ড্রিলের মাধ্যমে সদস্যরা মানসিকভাবে প্রস্তুত হতে পারে। এটি তাদের মনোযোগ এবং একাগ্রতা বাড়ায়। এইসব কারণে স্কোয়াড ড্রিল বিভিন্ন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? স্কোয়াড ড্রিলের প্রয়োজনীয়তা তাহলে রয়েছে। জি স্যার জি স্যার। আর মিউট করে আছে স্যার, একটু মিউট করতে বলেন। যে একটু সবাই মিউট করেন। তাহলে আজকে আমরা কোন কোন টপিক নিয়ে আলোচনা করলাম? বাবু কান্না করে ইসরাত জাহান একটু মিউট করে রাখেন। ইসরাত জাহান একটু মিউট করে রাখেন। স্কোয়াড ড্রিল সম্পর্কে আমরা আলোচনা করলাম স্যার। আজকে আমরা স্কোয়াড ড্রিল সম্পর্কে আলোচনা করলাম। স্কোয়াড ড্রিল কি জিনিস জানতে পারলাম। স্কোয়াড ড্রিলের প্রকারভেদ জানলাম। স্কোয়াড ড্রিলের প্রকারভেদ কত প্রকার? স্কোয়াড ড্রিল 3 প্রকার স্যার, 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার, রাইট। কি কি? ম্যাচিং একটা আছে প্রথমটা, এটা কি মাস স্ট্যাটিক, মার্চিং এন্ড ব্যাটল। এরপরে স্কোয়াড ড্রিলের আমরা বিভিন্ন ফরমেশন পড়েছি। স্কোয়াড ড্রিলের ধারাবাহিকতা আমরা আলোচনা করেছি এবং লাস্টলি আমরা স্কোয়াড ড্রিলের প্রয়োজনীয়তা আলোচনা করেছি। আওলাদ শামীম হ্যান্ড রেজ করেছেন, জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার ওই যে প্রথমটা কি কাইন্ডলি একটু বলবেন? যে আমাদের যে শীটটা দিয়েছে এখানে একটা পেজ মিস্টেক আছে। আমার কথাগুলোর সাথে ধারাবাহিকভাবে যাচ্ছিলাম কিন্তু এখানে একটা পেজ মিস্টেক। ইন টোটাল একটা পেজ আপনারা অলরেডি মিস্টেক করে ফেলছে। কাইন্ডলি একটু বলবেন যে 3 নাম্বার প্রথমটা কি ছিল? 3 নাম্বার প্রথমটা কি ছিল? ড্রিলে প্রথম তিনটার প্রথমটা। প্রথমটা হচ্ছে স্ট্যাটিক, সেকেন্ডটা হচ্ছে মার্চিং, এন্ড মার্চিং। থার্ড হচ্ছে ব্যাটল। বইতে একটা পেজ মিসিং আছে। আচ্ছা, অনেক সময় ওটা প্রিন্ট মিসিং হতেই পারে। এই যে ব্যাটল, মার্চিং এন্ড উপরটা স্ট্যাটিক, স্ট্যাটিক, মার্চিং এন্ড ব্যাটল। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, তাহলে আমরা আজকে স্কোয়াড ড্রিল সম্পর্কে আলোচনা করেছি। এটার পরে আমাদের আর একটা ক্লাস হলে স্কুল অ্যাসেম্বলি এন্ড স্কোয়াড ড্রিলের সাবজেক্টটা শেষ হয়ে যাবে। আপনাদের আগেও বলেছি কিছু কিছু সাবজেক্টের সিলেবাসটা অনেক লম্বা, আবার কিছু কিছু সাবজেক্টে আমাদের সিলেবাস অনেক শর্ট। 2-3টা ক্লাসে একটা সিলেবাস, একটা বই শেষ হয়ে যাচ্ছে আমাদের। সো এটা খুব বেসিক একটা সিলেবাস। এখানে আমরা জাস্ট বেসিকটা জানার চেষ্টা করছি। জি, কারো কোনো কোশ্চেন আছে? স্যার একটা বিষয় জানার ছিল আর কি, আমাদের যেহেতু 6টা সাবজেক্ট হবে স্যার, স্যার পরীক্ষা কি একদিনই হবে নাকি 6 দিন হবে স্যার? যদি একটু বলতেন স্যার। পরীক্ষা আলাদা আলাদা দিনে হবে, পুরো 1 সপ্তাহ জুড়ে পরীক্ষা হবে। স্যার পরীক্ষার ডেটটা কোন মাসে হতে পারে? পরীক্ষার ডেট ঈদের পরে, বাট কবে সঠিক জানি না। বোর্ড থেকে হয়তো জুলাইয়ে হতে পারে, জুনের শেষ অথবা জুলাই। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন জি ছিল স্যার। বলেন। আমরা কি হচ্ছে যদি জুন জুলাইয়ের পরে যদি আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয় তখন কি আমরা যদি নিবন্ধন থাকলে আমাদের ঢুকতে পারবো? আবার বলেন, বুঝি নাই। বললাম যে যদি
জুন জুলাইতে পরীক্ষা হয় আর জুন জুলাইয়ের পরে যদি নিবন্ধনের সার্কুলার দেয় আমরা কি তখন ধরতে পারবো নিবন্ধন? এটা তো এখনো আপনাদের ফার্স্ট সেমিস্টার নিবন্ধনের সার্টিফিকেট ছাড়া কিভাবে সম্ভব না। জি মহসিনুল কবির বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার পরীক্ষাগুলো কি আপনার আপডেটে হবে? না পরীক্ষা আপডেটে হবে না, ওয়ার্কিং ডে প্লাস আপডেট পুরো সপ্তাহ জুড়ে হবে। না, হবে বলতে হয় আর কি। প্র্যাকটিক্যাল ক্লাস কি ওই পরীক্ষার ওই একসাথে 7 দিনে ওর মধ্যেই হবে না আলাদা আলাদা? কি ওর মধ্যেই হবে। ও, কারণ শুক্রবার হবে নাকি